Audio Vibes. নমস্কার। রবীন্দ্র মাসের অন্তিম লগ্নে বিশ্বকবির প্রতি শতকোটি প্রণাম জানিয়ে মাহেশ্বরী অডিও ভাইবসের আজকের নিবেদন তারই অসাধারণ রচনা স্ত্রীর পত্র। এই রচনাটিতে কবি তদানীন্তন সমাজ ব্যবস্থার যূপকাষ্ঠে নারী প্রতিভার ও প্রতিবাদের প্রতিনিয়ত বলিদানের ফলস্বরূপ কী হতে পারে তারই এক প্রতিচ্ছবি তুলে ধরেছেন। এই লেখাটি প্রথম প্রকাশিত হয় 1321 বঙ্গাব্দে সবুজ পত্রিকার শ্রাবণ সংখ্যায়। শুরু হতে চলেছে মাহেশ্বরী অডিও ভাইবসের আজকের নিবেদন স্ত্রীর পত্র। শ্রী চরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে, শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাছে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলিকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ ও মনের সঙ্গে এঁটে গিয়েছে। তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল। তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ আজ 15 বছরের পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে অন্য সম্বন্ধও রয়েছে। তাই আজ সাহস করে চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানতো না, সে শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জলে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাইও বাঁচল। বেটা ছেলে হলে কি আর রক্ষে পেত? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই। সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লেখা। যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগাঁয়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাঁকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গ্রাম। সেদিন তোমাদের কি হয়রানি! তার ওপরে আমাদের বাংলাদেশের রান্না। সেই রান্নার প্রহসন মামা আজও ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে যকৃৎ অম্লশূল এবং কনের জন্য কাউকে তো খোঁজ করতে হয় না। তারা আপনি এসে চেপে ধরে, কিছুতে ছাড়তে চাই না। বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারী কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের ওপর ভরসা। কিন্তু সেই
রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের যত শক্তি যেন 12 বছরের একটি পাড়াগাঁয়ের মেয়েকে দুজন পরীক্ষকের সামনে শক্ত করে তুলে ধরবার জন্যে পেয়াদেগিরি করছিল। আমার কোথাও লুকানোর জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠল। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের ওপরে আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকারটা কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলেও আদর থাকতো। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন। তাই তোমাদের ধর্মের সংসারেও দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য বিষম উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এই এক বালাই। যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো? তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশিই দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা। অতএব সে আমি ক্ষমা করলুম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম। সে ছাইপাশ যাই হোক না কেন সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা দিইনি। তোমাদের ঘরে প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলে সিঁড়িতে ওঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাপনা দেওয়ার কাঠের গামলা। সকালে বেহারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণে সেই গামলার ধারগুলো চেটে চেটে চিপিয়ে চিপিয়ে খাবলা করে দিত।
আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম, সেদিন সেই দুটো গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চির পরিচিত আত্মীয়র মতো আমার চোখের সামনে ঠেকলো। যতদিন নতুন বউ ছিলুম, নিজে না খেয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলুম, তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়ে মারা গেল। আমাকেও সে যাওয়ার সময় ডাক দিয়েছিল, সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য, সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হওয়ার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুমনি। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্তর থেকে আশ্চর্য হয়েছিল এবং আদুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্তরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে চলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তে চায় না। দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটু ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো, অন্যদের জিনিসটাই ছায়ার মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায়, তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না। সেই জন্যে তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতে লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এইটাই যদি তোমাদের ব্যবস্থা হয়, তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখটা কেবল বেড়ে ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাই কোনোদিন মনে আসেনি। আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কি বাজে মরণকে ভয় পেতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত হয়েছে, মরতে তাদেরই বাধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজেই ঘাসের চাপড়া উঠে আসে, সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনি করে উঠে আসতুম। বাঙালি মেয়ে তো, কথায় কথায় মরতে চাই, কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়। আমাদের পক্ষে ওটা এতটা সহজ?
আমার মেয়েটি সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত হয়ে গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম। জীবন তেমনি করে গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজ তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশত গাছের অঙ্কুর বের হয়। শেষকালের সেইটুকু থেকে ইট কাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে ওঠে। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কোণা কোথা থেকে যেন উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে আশ্রয় নিলে। তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্যেই এর নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছেতে আশ্রয় নেওয়া যে কত বড় অপমান। দায়ে পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি এক পাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলো আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছায় তখন এমনই ভাব করতে লাগলেন যে এ তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলে তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মুখ খুলে প্রকাশ্যে যে স্নেহ দেখাবেন সেই সাহস তার হলো না। তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড়জা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পড়ার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসবৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেচায় সস্তা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তটাই জানো। তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি বিষম একটা অপরাধ বলে চিরকাল মনে জেনেছেন। সেই জন্যে সকল বিষয়ে নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে। আমি সকল দিকে আপনাকে অত সম্ভব খাটো করতে পারিনি। আমি যেটাকে ভালো করে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়াটা আমার কর্ম নয়। তুমিও তার অনেক প্রমাণই পেয়েছ। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজ বউ গরিবের ঘরের মেয়ের মাথা দিয়ে খেতে বসলেন। আমি যেন বিষম একটা বিপদ ঘটালুম। এমনইভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন, কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার ওপরে এসে পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে
তার মন হালকা হলো। আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টা অঙ্ক বাদ দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14-র কম ছিল না, এই কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝে দেওয়ার জন্যেই লোকে উদ্বিগ্ন হতো। কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরই বা কতজন লোকের ছিল। বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মানোর শর্তই ছিল না। তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়ির খুড়তুতো ভাইরা তাকে এমন একটা কোনো ছেড়ে দিতে চায়নি যে কোনো একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পেয়ে যায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, তার ওপরে তাকে আবার ভোলা শক্ত। এই জন্য আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইয়েরা যে জগতের পরমাবশ্যক পদার্থ, তা বলবার জো নেই। কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে আমার ঘরে ডেকে এলুম। তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটি আমি তাকে অনেক আদর করে বুঝিয়ে দিলুম। কিন্তু আমার ঘর তো শুধু আর আমারই ঘর নয়, কাজেই আমার কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক আনাড়ি ডাক্তার এসে বললে, আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না। কিন্তু সেই 2-1 দিনের সবুর সইবে কে? বিন্দু তো তার তেমন লজ্জাতেই মরবার জো হলো। আমি বললুম, বসন্ত হয় তা হোক, আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিচ্ছু করতে হবে না। এই নিয়ে আমার ওপরে তোমরা যখন সকলে মারমূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালে মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করেছেন, এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ, শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে। ব্যায়ামও হতেই চায় না। মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ। রোগটায় ওকে ঠাট্টা করে চলে গেল, কিছুই হলো না। কিন্তু এটা বেশ বোঝা গেল, পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। আশ্রয়ের দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধাও তেমনই বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন ওকে আরেক গেরোয় ধরল। আমাকে এমনই ভালোবাসতে শুরু করলে, আমাকে ভয় দেখিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি তো সংসারে কোনোদিন দেখিনি। বইতে পড়েছি বটে,
তাও আবার মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহু কাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে বলল এই কুশরি মেয়েটি। আমার মুখ দেখে যেন তার চোখের আঁশি মিটল না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি। যেদিন আমি নিজে চুল বাঁধতুম সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা দুই হাত নিয়ে নাড়তে নাড়তে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি 1 ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ বেরিয়েছে। যেদিন দেখতুম সেই গাব গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে, সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্যার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগা গোড়া রঙিন হয়ে উঠল, সেই দিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগ আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আমার একটা স্বরূপ দেখলুম, যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে যে আমি এতটা আদর যত্ন করছি, এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলেই ঠেকল। এর জন্য খুঁতখুঁত খিটখিটের অন্ত ছিল না। যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি হয়ে গেল, সেদিন চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল, এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। যখন স্বদেশি হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে চোর। তার আর কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে ও বিন্দু। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাশ করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আড়ষ্ট হয়ে উঠত। এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল। আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলুম। সেটা আবার তোমাদের ভালো লাগেনি। বিন্দুকে আমি যে সব কাপড় পরতে দিতুম, তা দেখে তুমি এত রেগে গিয়েছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। তারপর দিন থেকে আমি 5 শিকে দামের জোড়া মোটা করা কলের ধুতি পরতে আরম্ভ করলুম। আর মতির মা যখন আমার ইঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, তাকেও বারণ করে দিলুম। আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে ইঁটো ভাত ভাচুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব একটা খুশি হওনি। আমাকে খুশি না করলেও চলে, আর তোমাদের খুশি না করলেই নয়,
আজ পর্যন্ত এই সুবুদ্ধিটা আমার ঘটে এলো না। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনই বেড়ে চলেছে। সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতা শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। বড়জা বললেন, বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমন তা জানি নে, তোমাদের সকলের মুখে শুনলুম সকল বিষয়ে ভালো। বিন্দু আমার পা জড়িয়ে কাঁদতে লাগলো, বললে, দিদি, আমার আবার বিয়ে করা কেন? আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু তুই ভয় করিস নি, শুনেছি তোর বর খুব ভালো। বিন্দু বললে, বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বরপক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার নামই করলো না। আমার বড় জাদাতে বড় নিশ্চিন্ত হলেন। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না। সে তার কি কষ্ট সে আমি জানি। বিন্দুর জন্য এ সংসারে আমি অনেক লড়াই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার ছিল না। কিসের জোরেই বা বলবো? আমি যদি মারা যাই তাহলে তাহলে ওর কি দশা হবে? একে তো মেয়ে, তাতে কালো মেয়ে, তার ঘরে চললো, ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে। বিন্দু বললে, দিদি, বিয়ের আর 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? আমি তাকে খুব ধমকে দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতুম। বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব। তোমার পায়ে পড়ে আমাকে আমাকে এমন করে ফেলে দিও না। কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখ দিয়ে জল পড়ছিল, সেদিনও পড়ল। কিন্তু শুধু হৃদয় তো নয়, শাস্ত্রও আছে। তিনি বললেন, জানিস তো বিন্দি, পতি হচ্ছে সব, স্ত্রীলোকে গতি মুক্তি সব। কপালে যদি দুঃখ থাকে তা কেউ খন্দাতে পারবে না। আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তা নেই, বিন্দুকে বিবাহ করতেই হবে, তারপরে যা হয় তা হোক। আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয়, কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই, সেটা তাদের কৌলিক প্রথা। আমি বুঝলুম
বিন্দুর বিবাহের জন্যে যদি তোমাদের খরচ করতে হয়, তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছুতেই সইবে না। কাজেই চুপ করে যেতে হলো। কিন্তু একটা কথা তোমরা কেউ জানো না। দিদিকে জানাবার ইচ্ছে ছিল, কিন্তু জানাইনি। কেননা তাহলে তিনি তো ভয়েই মরে যেতেন। আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম। বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে, কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি। দোহাই ধর্মের, সেজন্য তোমরা তাকে ক্ষমা করে দিও। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি, আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে? আমি বললুম, আরে বিন্দি, তোর যেমনই দশা হোক না কেন, আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। 3 দিন গেল। তোমাদের তালুকের প্রজা খাবার জন্য যে ভেড়া দিয়েছিল, তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিল। সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতুম। তোমার চাকরদের প্রতি 2-1 দিন নির্ভর করে দেখেছি। তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের ঝোঁক ছিল বেশি। সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখে আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। বিন্দুর স্বামী পাগল। সে কি রে, সত্যি বলছিস বিন্দি? এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি? তিনি পাগল। শ্বশুরের এই বিবাহে মত ছিল না, কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন। তিনি বিবাহের পূর্বেই কাশী চলে গেছেন, শাশুড়ির জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন। আমি সেই হ্রাস করা কয়লার ওপর বসে পড়লুম। মেয়ে মানুষ দয়া করে না। আবার বলে, ও তো মেয়ে মানুষ বলতে নয়, ছেলে হোক না পাগল, সে তো পুরুষ বটে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু এক একদিন সে এমনই উন্মাদ হয়ে যায় যে তাকে ঘরে তালাবন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে 2য় দিন থেকে মাথা একেবারে খারাপ হয়ে উঠল। বিন্দু বেচারি দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল। হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলেন। হঠাৎ কেন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেহারা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে। এই তার রাগ। বিন্দু তো ভয়েই মরে গেল। 3য় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে যেতে বললে, বিন্দুর তো প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচণ্ড রাগী, রাগলে তার জ্ঞান থাকে না। সেও পাগল, কিন্তু পুরো নয় বলে আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামী সে রাতে ঠান্ডা ছিল, কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে উঠল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে কৌশলে পালিয়ে চলে এসেছে। তার বিস্তারিত বিবরণ লেখবার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সমস্ত শরীর যেন জ্বলতে লাগলো। আমি বললুম,
এমন ফাঁকির বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে। ও কখনো মিথ্যে বলেনি। কেমন করে জানলে? আমি নিশ্চয়ই জানি। বিন্দুর শ্বশুরবাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসের? আমি আমার নিজের গয়না বেচে ওর জন্য যা করতে পারি করব। তোমরা বললে উকিল বাড়ি ছুটবে নাকি? এই কথার জবাব আমার কাছে নেই। কপালে করাঘাত করতে পারি, তার বেশি আর কি করব। ওদিকে বিন্দুর শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমার কি যে জোর আছে আমি জানি নি, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের দ্বারাই আবার সেই কসাইখানায় ফিরিয়ে দিতে হবে। এ কথা আমার মন কিছুতেই মানতে পারল না। আমি স্পর্ধা করে বলে বসলুম, তা দিক থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে দিয়ে তাকে নিয়ে তালা বন্ধ করে রাখবো। খোঁজ দিয়ে দেখি বিন্দু নেই। তোমার সঙ্গে আমার যখন বাদ প্রতিবাদ চলছিল, তখন বিন্দু আপনিই গিয়ে বাইরে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। সে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ শুধুই বাড়ালো। আর শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না। মন্দ স্বামী দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে তো সোনার চাঁদ। আমার বলজা বলল, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করব? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যা বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে। সতীসাধ্যীর সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত সংকোচ বোধ হয়নি। সেই জন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ। তোমাদের মাথা হেঁট হয়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্যে আমার মাথার লজ্জায় হেঁট হয়ে গেল। আমি তো পাড়া গায়ের মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান যে কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন, তোমাদের এই সব ধর্মের কথা আমি তো কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয়ই জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আসবে না, কিন্তু আমি যে তাকে আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাইটি সরব, ও কলকাতার কলেজে পড়ছিল। তোমরা তো জানোই যত রকমের ভলেন্টিয়ারি করা, প্লেগের পাড়ার ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তারা তো উৎসাহ যে উপরে সে দুবার এফএ পরীক্ষায় ফেল করেও কিছু মাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি পাবো না। এরকম কাজের চেয়ে যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে, কিংবা
তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে, তাহলে সে হয়তো বেশি খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করছি, এমন সময় তুমি ঘরে এসে বললে। আবার কি হাঙ্গামা বাঁধিয়েছে? আমি বললুম, সেই যে সব গোড়ায় বাঁধিয়েছিল, তোমাদের ঘরে এসেছিল, কিন্তু সে তো সব তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে, বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছো? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম, কিন্তু সে আর আসবে না। তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে গেল। আমি জানতুম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, এ তোমরা কিছুতেই পছন্দ করতে না। তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিনও কোন রাজনৈতিক মামলায় পড়বে, তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। সেই জন্য আমি ওকে ভাইফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতুম, ঘরে রাখতুম না। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধিল। হতভাগিনীর যে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, অথচ কিছু করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারাও তার গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁঝ এখনো তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে আমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হলে যে কিছু মাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলিকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে দেব। আমাকে নিয়ে বিষম লেঠা। বুধবারে আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে দেখে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাওয়ার গাড়িতে তুলে দিতে হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব, ফাঁকি দিয়ে জগন্নাথও দেখা হয়ে যাবে। সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো। তার মুখ দেখে আমার বুক দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধে হলো না বুঝি? সে বললে, না, রাজি করাতে পারলি নে? আর দরকারও নেই। কাল রাত্রে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিলাম তার কাছ থেকে খবর পেলাম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠিও ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হলো। দেশ শুদ্ধ লোক ছুটে গেল, বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এই সমস্ত নাটক করা, তা হয়তো হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল একটা বাঙালি মেয়ের শাড়ির ওপর দিয়ে কেন হয়, আর বাঙালি বীর পুরুষদের কোচার ওপর দিয়ে কেন হয় না, সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনই পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবে চিনতে মরবে, যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না।
মরেও সে লোকদের চটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদতে লাগলেন, কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা পেয়েছে। মরেছে বইতো না, বেঁচে থাকলে কি না হতে পারত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে, তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে বন্ধ বলতে পারি। যদিও বা তোমার স্বভাব দাদার মতো হতো, তাহলে হয়তো মোটের ওপর আমার এমনিভাবে দিন চলে যেত, এবং আমার সতীসাধ্যী বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্বদেবতাকেই আমি দোষ দেওয়ার চেষ্টা করতুম। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বলারের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি ও মেয়ে মানুষ বটে, কিন্তু ভগবান ওকে ত্যাগ করেনি। ওর ওপরে তোমাদের যত জোরই থাক না কেন, সেই জোরের অন্ত আছে। ওর আপনার হতভাগ্য মানব জন্মের চেয়েও বড়। তোমরাই যে আপন ইচ্ছামত আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দিলে। তোমাদের পা এত লম্বা নয়, মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পাড়ে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বাঁধ বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তাই সবচেয়ে কঠিন কেন? এইগুলির মধ্যেকার চারিদিকের প্রাচীর তোরা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এত ভয়ঙ্কর বাধা কেন? তোমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধাপ্রাপ্ত হাতে করে যেমন করে দাগ দিক না কেন, এক মুহূর্তের জন্যে আমি কেন এই অন্তর্মহলটার এইটুকু মাত্র চৌকাট বেরোতে পারিনি? তোমার এই ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই অতি তুচ্ছ ইটকাঠের আড়ালটার মধ্যে আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এই সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যেস, বাধা বুলি, এই সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাকপাশ বন্ধেরই হবে জিত। আর হলো তোমার এই নিজের সৃষ্টি ওই আনন্দ লোকে। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল? কোথায় রে তোমাদের ঘোড়ো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে, কোন অপমানে মানুষকে
বন্দি করে রেখে দিতে পারে। ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর। তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে থেকে রেখে দিয়েছিল। ক্ষণকালের জন্য বিন্দু এসে সে আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই আবার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আঘা করা ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার জায়গা আর নেই। আমার এই অনাদৃত রূপ চার চোখে ভালো লেগেছে। সেই সুন্দর আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। একবার মরেছে মেজো বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, আমার পুরনো ঠাট্টা তোমার সঙ্গে আমি করব না। মীরাবাই তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তারও শিকল তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে। মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমি বাঁচব, আমি বাঁচল। ইতি তোমাদের চরণতলা শয়চিহ্ন মৃণাল। মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আমার দেখা যদি হলো শাখা প্রাণীর মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে শুনছিলেন মাহেশ্বরী অডিও ভাইবসে আজকের বিশেষ নিবেদন বিশ্বকবির রচনা স্ত্রীর পত্র। বিভিন্ন ভূমিকায় মৃণাল, মোনালি, মৃণালের স্বামী অনির্বাণ, বিন্দু, সৌম্যা, বিশেষ সহযোগিতা সুচরিতা, শরৎ, সৌনভ। বিশেষ সঙ্গীত সহযোগিতায় অনিন্দিতা ঘোষাল ব্যানার্জি। পোস্টার ডিজাইন সৌনভ। আবহ সঙ্গীত ও পরিকল্পনা তথাগত। মূল ভাবনা ও পরিকল্পনা হিমাংশু। পরিচালনা ও সূত্রধার সেবা। সোশ্যাল মিডিয়া প্রফেশনাল বিপাশা। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবসর সময়ে শুনতে থাকুন মাহেশ্বরী